ম্যাম সিটি কি আরো নেওয়া হবে? হ্যাঁ, সিটি আরেকটা হবে, আর প্রেজেন্টেশন আরেকটা হবে। ম্যাম কাউন্ট কি 3টা করা হবে? হ্যাঁ, টোটাল তাহলে আপনাদের 3টা সিটি, 2টা প্রেজেন্টেশন হলো না? এর মধ্যে ম্যাম 3টা কাউন্ট হবে, বেস 3। ওকে, সো টুডে উই উইল স্টার্ট স্টেট ডায়াগ্রাম। এটা কিন্তু থাকবে আপনাদের নেক্সট সিটিতে। সো স্টেট ডায়াগ্রাম হচ্ছে, ইটস ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম আমি হচ্ছে ওই ফার্স্টের দিকে একটা প্রেজেন্টেশন মিস করেছিলাম। আচ্ছা, আপনার টোটাল কয়টা হয়েছে, মানে সিটি দিয়েছেন 2টা? সিটি একটা দিয়েছি, প্রেজেন্টেশন মিস হয়েছে, আর হোম অ্যাসাইনমেন্টটা হচ্ছে ওই যে টিকার কারণে মিস করে গেছে। ম্যাম আমি আমার নেটের প্রবলেমের জন্য অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি। অ্যাটেন্ডেন্সটা আমি একটু লাস্টে দিচ্ছি, ক্লাসের শেষে মনে করাবেন। আর যার ওকে অ্যাসাইনমেন্ট ম্যাম। মিস গেছে আপনাদের তো 3 আউট অফ 5 কাউন্ট হবে। সো আপনারা যেটা দিতে পারেন নাই, সমস্যা নাই, আপনার টোটাল 3টা হলেই হবে। আপনি নেক্সট 2টা দিয়েন, আপনি নেক্সট সিটিটা আর প্রেজেন্টেশনটা দিয়েন। আর ম্যাম হোম অ্যাসাইনমেন্টটা? হোম অ্যাসাইনমেন্ট দিতে পারেন নাই ভ্যাকসিনেশনের জন্য? আচ্ছা, আমাকে তাহলে ওটার সম্পর্কে একটু ইমেল করে পাঠান, আমি দেখি কি করা যায়। ওকে ম্যাম। ওকে, সো স্টেট ডায়াগ্রাম আমাদের সিম্বল যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এগুলা। স্টেট ডায়াগ্রাম জিনিসটা কি? এটা হচ্ছে, যদি আপনারা কেউ থিওরি অফ কম্পিউটেশন পড়ে থাকেন তাহলে আপনাদের জানার কথা যে এরকম আমরা ডিফারেন্ট স্টেটসে, লাইক যে কোনো অটোমেটা অর এনিথিং লাইক দ্যাট, আমরা ডিফারেন্ট স্টেটসে তাদের কন্ডিশনটা আর কি দেখাতে পারি, দেন অ্যারো দিয়ে দিয়ে আমরা ট্রানজিশনটা বোঝাতে পারি। সিস্টেম অ্যানালিসিস অ্যান্ড ডিজাইনেও, ইনফ্যাক্ট ইন এনিওয়্যার, স্টেট মানে হলো যে সে কারেন্টলি কোন কন্ডিশনে আছে। And in a state diagram, usually nodes gula will represent the states. And একটা নোড থেকে আরেকটা নোডে যে এজটা যাবে সেটা will represent a certain action. So this is actually, say, let's say, kind of complementary or opposite to activity diagram. In activity diagram, what did we see? যে আসলে the activities are given in the nodes. অ্যাক্টিভিটি গুলাই আসল, অ্যান্ড একটা অ্যাক্টিভিটির পরে হচ্ছে আরেকটা অ্যাক্টিভিটিতে যাওয়া যায়। ইন দ্য কেস অফ স্টেট ডায়াগ্রাম জাস্ট অপোজিট, আমরা কারেন্ট স্টেট থেকে আরেকটা স্টেটে যাব, বা তাদের মধ্যে যেই যাওয়াটার কারণটা হবে সেটা হচ্ছে অ্যাকশন হবে, মানে তাদের মধ্যে যে এজটা হবে, দ্যাট এজ উইল বি বিকজ অফ অ্যান অ্যাক্টিভিটি। তো এই স্টেট ডায়াগ্রামের উই হ্যাভ সাম সিম্বলস, দে আর কোয়াইট সিমিলার টু অ্যাক্টিভিটি ডায়াগ্রাম অ্যাকচুয়ালি। লাইক ইনিশিয়াল স্টেট হচ্ছে কি একটা ফিল্ড সার্কেল, ফাইনাল স্টেট হচ্ছে একটা ফিল্ড সার্কেলের সাইডে একটা কনসেন্ট্রিক সার্কেল। So this is the initial state and this is the final state of your state diagram. Each rectangle actually represents a state. এটা অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আমরা অ্যাক্টিভিটি বুঝাতাম, তাই না? অ্যাক্টিভিটি ডায়াগ্রামে আমরা এটা দিয়ে অ্যাক্টিভিটি বুঝাতাম, বাট ইন কেস অফ স্টেট ডায়াগ্রাম দিস অ্যাকচুয়ালি রেপ্রেজেন্টস আ স্টেট। এটার মধ্যে আমাদের সে কারেন্ট কোন কন্ডিশনে আছে সেটা লিখতে হবে। দেন আমরা কোনো ডিসিশন পয়েন্ট যদি দিতে চাই in activity diagram, how do we represent it? With the help of diamonds. So these diamonds will actually represent what? The decision points or any certain condition, like if this happens then something will happen. So ওরকম ডিসিশন পয়েন্টের মতনই আসলে এইখানেও স্টেট ডায়াগ্রামেও ডিসিশন পয়েন্টস আছে। তারপরে হলো ট্রানজিশন, লাইক একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যে মুভ করবে কন্ডিশনটা, সেটাই হলো যে মানে দ্য মুভমেন্ট অফ ওয়ান স্টেট টু অ্যানাদার ওয়ান, সেটা হলো ট্রানজিশন। দুইটা স্টেটের মধ্যে একটা অ্যারো থাকবে, দ্য অ্যারো উইল ডিটারমাইন দ্য অর ডিনোট দ্য ট্রানজিশন বিটুইন দ্য স্টেটস। তো আমরা এটার একটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, লেটস সে আমার এটা হলো স্টার্টিং স্টেট বা ইনিশিয়াল স্টেট। আমি চিন্তা করতে চাচ্ছি যে আমার আই হ্যাভ আ ব্যাংক অ্যাকাউন্ট। এখন আমার সিস্টেমের মধ্যে আমি সাপোজ কোয়েশ্চেনে বললাম যে ড্র দ্য স্টেট ডায়াগ্রাম অফ ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট ওয়েন ইউ ওয়ান্ট টু উইথড্র ক্যাশ, এরকম কিছু। মানে সাপোজ সিনারিওটা এমন দেয়া যে সাপোজ ইউ হ্যাভ আ ব্যাংক অ্যাকাউন্ট, ইউ আর কাস্টমার ইন আ ব্যাংক, অ্যান্ড খুবই ছোট একটা স্নিপেট দেয়া হলো এমন যে ইউ ওয়ান্ট টু উইথড্র আ সার্টেন অ্যামাউন্ট অফ ক্যাশ ফ্রম ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট, ড্র দ্য স্টেট ডায়াগ্রাম অফ দিস। এই ছোট একটা 2-3 লাইনের সিনারিওর জন্য স্টেট ডায়াগ্রাম হবে এই সিম্পলিস্টিক জিনিসটা, যেখানে আসলে কি কি আছে আমরা দেখি। একদম ইনিশিয়াল স্টেটটা বুঝাতে হবে উইথ দ্য হেল্প অফ আ ফিল্ড সার্কেল। সেখান থেকে একটা ট্রানজিশন দিতে হবে টু দ্য ফার্স্ট স্টেট। সো ইনিশিয়াল স্টেট থেকে একটা ট্রানজিশন যাবে টু দ্য ফার্স্ট স্টেট। এই ফার্স্ট স্টেটটা আসলে কি? উই আর টকিং অ্যাবাউট ইউর ব্যাংক অ্যাকাউন্ট, রাইট? সো একদম শুরুতে যখন আপনি উইথড্র করেন নাই ক্যাশ,
তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কোন অবস্থায় আছে। ইটস অ্যান অ্যাকাউন্ট উইথ সাম ব্যালেন্স, ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, নাথিং কমপ্লিকেটেড। একদম ইনিশিয়ালি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা এমন একটা স্টেটে আছে, অ্যাকাউন্ট উইথ ব্যালেন্স এমন স্টেটে। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেট অফ ইউর স্টেট ডায়াগ্রাম, account with balance. It denotes the condition in which your bank account is. So account with balance হচ্ছে গিয়ে মানে আপনার সিস্টেম, নট ব্যাংক অ্যাকাউন্ট। সো আপনার সিস্টেমটা এখন কোন স্টেটে আছে, এমন একটা স্টেটে যেখানে there is an account with some balance. So this is the first state. আচ্ছা, এখন আপনি কোন একটা অ্যাক্টিভিটি করবেন সেই অ্যাকাউন্টের উপরে। So in your system, if you want to conduct any kind of activity, সেটা তো ডিফারেন্ট অ্যাক্টরসরা করে, তাই না? আমরা তো অন্যান্য অনেক ডায়াগ্রামস দেখেছি যেখানে অ্যাক্টরসদেরকে রিপ্রেজেন্ট করতে হয়। ইন স্টেট ডায়াগ্রামস উই ডোন্ট হ্যাভ টু রিপ্রেজেন্ট এনি কাইন্ডস অফ অ্যাক্টরস, জাস্ট লাইক অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। অ্যাক্টিভিটি ডায়াগ্রামে তো আমাদের অ্যাক্টর দিতে হয় না। আমরা সুইম লেন ডায়াগ্রামে দেখেছি কিভাবে অ্যাক্টিভিটির মতন করেই দিতে হয়, দেন অ্যাক্টরস ডিভিশন করে দিতে হয়। বাট অ্যাক্টিভিটি ডায়াগ্রামে অ্যালোন there is no actor. Same goes for state diagram. এখানেও কোনো অ্যাক্টরস থাকবে না। So now you want to perform some kind of action on this. What kind of action? That you want to withdraw cash. So এই যে এই অ্যাকশনটা যে করা হবে, এই অ্যাক্টিভিটিটা যে করা হবে, এটা অবশ্যই কোন একটা ট্রানজিশনে করা হবে। ইন আ স্টেট ডায়াগ্রাম খেয়াল করেন যে ট্রানজিশন গুলাতে ভার্ব থাকে বা অ্যাক্টিভিটি থাকে, আর নোট দেমসেলফ গুলার মধ্যে একটা নাউন ফ্রেজ থাকে, মানে একটা কন্ডিশনকে বোঝানো হয়। অ্যাক্টিভিটি ডায়াগ্রামে কি ছিল? উল্টা। অ্যাক্টিভিটি ডায়াগ্রামে ছিল যে মানে কোন নোডের মধ্যে আসলে ভার্ব ছিল, অ্যাক্টিভিটি ছিল বা অ্যাকশন বোঝানো হয়েছিল। ইন দিস কেস এই অ্যাক্টিভিটি গুলো চলে যাচ্ছে ট্রানজিশনে, আর আপনি স্টেটটা হচ্ছে দেখতে পাচ্ছেন কোথায়? নোডের মধ্যে। সো ইউ ওয়ান্ট টু পারফর্ম দি অ্যাক্টিভিটি অফ উইথড্রয়িং সাম ক্যাশ। সো আপনি যদি ক্যাশ উইথড্র করতে পারেন, সেটা কখন হবে? যখন ব্যালেন্স ইজ গ্রেটার দেন জিরো। If your balance is not greater than zero, then it means that there is no money in your account and you cannot withdraw anything from there. So এইটা করলে একটা একরকম ডিরেকশন হবে, আর যদি এমন হয় যে there is money in your account, তাহলে আরেক রকম ডিরেকশন হবে। So in this case, প্রথম কেসটা আমরা চিন্তা করি, if balance is greater than zero, তাহলে হচ্ছে কি আপনি ক্যাশ উইথড্র করতে পারেন। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে কিন্তু কোয়েশ্চেনে এভাবে বলে দেওয়া হয় নাই যে সাপোজ ব্যালেন্স যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে আপনি জিরোর ওখানে রাখবেন, আর তা না হলে আপনি কম রাখবেন, এমন কিছু। অথবা মানে আপনি এখানে কোনো ডিসিশন পয়েন্ট রাখেন নাই, মানে এখানে আসলে আমরা কোনো ডিসিশন না নিয়ে আমি হচ্ছে ইফ ব্যালেন্স ইজ ইকুয়াল টু জিরো এটা ইয়ে করছি না। মানে আপনি চাইলে এটা দিতেও পারেন, আবার এইটা না করে ডিসিশন পয়েন্ট দিয়েও কাজটা করতে পারেন। সো আপনি যদি একটা সার্টেন ট্রানজিশনের মধ্যে ডিসিশন পয়েন্ট না দেন, দেন ইউ হ্যাভ টু গিভ দিস, এই যে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ইফ ব্যালেন্স ইজ গ্রেটার দেন জিরো, মানে একটা কন্ডিশন লিখবেন আর কি। সো আপনি এই সেম জিনিসটা চাইলে ডিসিশন পয়েন্ট দিয়েও করতে পারেন। সো ইন দিস কেস এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে কন্ডিশন দিয়ে দেয়া যে একটা কেস হলে আমি এই ডিরেকশনটা নিব, আরেকটা কেস হলে আমি এই ডিরেকশনটা নিব। সো ইন দিস কেস ব্যালেন্স যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে আপনি যদি ক্যাশ উইথড্র করেন, আপনার সিস্টেমটা কোন স্টেটে যাবে? অ্যাকাউন্ট উইথ ব্যালেন্সে তো ব্যাক করবে, মানে একটা অ্যাকাউন্ট আছে সেখানে কিছু ব্যালেন্স আছে। If your balance is greater than zero, you can withdraw some cash and it comes to this state. আচ্ছা, এরপরে যদি আপনি উইথড্র করতে চান ক্যাশ, তারপর আবার চেক করা হবে if balance is equal to zero, then you can withdraw cash, but মানে you want to withdraw cash but you cannot because তখন তো ব্যালেন্স জিরো। সো এইটা আবার এই স্টেটে ব্যাক করবে না, অ্যাকাউন্ট উইথ ব্যালেন্সে আর সে ব্যাক করবে না, সে হচ্ছে গিয়ে নতুন একটা ট্রানজিশনে মানে নতুন একটা স্টেটে চলে যাবে। এটা হচ্ছে গিয়ে স্টেট অফ জিরো ব্যালেন্স, অ্যাকাউন্ট উইথ জিরো ব্যালেন্স। তারপরে এটা চলে গেল হলো কি বলবো, এন্ড স্টেটে, ফাইনাল স্টেটে। সো আচ্ছা, আমাকে কেউ এটা বলতে পারবেন, ফর এক্সাম্পল আমার প্রথমে অ্যাকাউন্টে আছে সাপোজ $10, আমি এখন হচ্ছে গিয়ে $10 নিয়ে নিলাম, তবুও তো একটু খেয়াল করেন আমার প্রথমে আছে $10, তখন আমার এই স্টেটে আছে, এরপর আমি $10 উইথড্র করতে চাচ্ছি, তাহলে ইফ ব্যালেন্স ইজ গ্রেটার দ্যান জিরো এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে, আমি কিছু ক্যাশ উইথড্র করে আবার এই স্টেটে ব্যাক করলাম। তো আমাকে কেউ বলেন তো এটা পরের স্টেপে গিয়ে আবার সমস্যা হবে না? মানে এটা কি আর প্রবলেম করবে না যে আমি তো $10 উইথড্র করে ফেলেছি, আমার ব্যালেন্স তো জিরো হয়ে গিয়েছে, তাহলে আমি কেন আবার এখানেই ব্যাক করছি? আমাকে কেউ বলতে পারবেন মানে এটা সমস্যা করবেন নাকি করবে না? ম্যাম এটা উইথড্র করার সময় তো জিরো ব্যালেন্স ছিল না, এই জন্য ম্যাম প্রবলেম হবে না। যদি ফার্স্ট ট্রাই যদি জিরো ব্যালেন্স থাকতো তাহলে ম্যাম জিরো ব্যালেন্স স্টেট যেত।
হ্যাঁ, বাট ধরেন আপনার ফিউচারে মানে এখন তো হচ্ছে সাপোজ আপনার $10 আপনি উইথড্র করে ফেললেন, জিনিসটা তো এখন আপনার ব্যালেন্স জিরো হয়ে গেল, তাহলে পরে যখন আপনি উইথড্র করতে যাবেন তখন কি আর সমস্যা করবে না? ম্যাম মানে তখন আবার ওই জিরো ব্যালেন্সের স্টেটটাতে চলে যাবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। তখন হচ্ছে গিয়ে সে দেখবে যে তখন যখন সে চেক করে দেখবে যে তার ব্যালেন্স কি জিরো নাকি না, তখন সে এই স্টেটে চলে যাবে, মানে এই ট্রানজিশনে চলে যাবে, তখন আর এটা সমস্যা হবে না। সো সিন্স এখানে কন্ডিশনটা চেক হচ্ছেই, সো আমি এই অ্যারোটা দিয়ে রাখতে পারি যে সে কনস্ট্যান্ট এই স্টেটে ব্যাক করবে, বাট যদি সে বাই চান্স জিরো হয়ে যায় তখন সে এখানে চলে যাবে। সো তখন আর এই স্টেট ডায়াগ্রামটা আর ইনকনসিস্টেন্ট থাকবে না। সো দিস ডায়াগ্রাম ইজ অ্যাকচুয়ালি কনসিস্টেন্ট। সো এটা ছিল আমাদের একদম সিম্পলিস্টিক একটা স্টেট ডায়াগ্রামের এক্সাম্পল। আমরা আরেকটা ম্যাম একদম ছোট একটা কথা ছিল, হ্যাঁ বলেন। সেম প্রবলেমটার ক্ষেত্রে যদি হচ্ছে ডিসিশন পয়েন্ট দিয়ে হচ্ছে আরেকটা স্টেট বাড়িয়ে নিতাম যে উইথ অ্যাভেলেবেল ব্যালেন্স আর আরেকটা হচ্ছে জিরো ব্যালেন্স, তাহলে তো সেম তাহলে হতো না? নো প্রবলেম, তাহলে হতো। ঠিক আছে, মানে আপনি যদি ডিসিশন পয়েন্ট দিয়েও করতেন তাহলেও সমস্যা ছিল না। ডিসিশন পয়েন্ট দিয়ে নতুন মানে দুইটা স্টেট নিয়ে এসে একটা অ্যাকাউন্ট উইথ ব্যালেন্সটা রিপিট হবে, আর হচ্ছে কি আরেকটা স্টেট থেকে জিরো ব্যালেন্সে যাবে। ঠিক আছে, এটাও করতে পারতেন। ওকে, তাহলে স্টেট ডায়াগ্রামের এক্সাম্পল 2টা এখানে কি দেয়া, সাপোজ আপনি হচ্ছে একটা এটিএম থেকে কিছু রিট্রিভ করবেন, লাইক আ সার্টেন অ্যামাউন্ট অফ মানি অর এনিথিং লাইক দ্যাট রিট্রিভ করবেন, অথবা সামথিং লাইক দ্যাট, মানে কার্ডটা সোয়াইপ করে আপনি হচ্ছে গিয়ে কোনো কিছু লাইক পেমেন্ট করবেন অথবা কিছু মানে রিট্রিভ করবেন, হোয়াট এভার ইট ইজ। সো এইটুকু পোর্শনের জন্য স্টেট ডায়াগ্রামটার কি হবে আপনার এটিএম সিস্টেমের। সো একদম ইনিশিয়ালি থাকবে ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে আপনার স্টার্টিং স্টেট। এই স্টার্টিং স্টেটের বা ইনিশিয়াল স্টেটের পরে সে আসলে কোথায় যাবে, ওয়েটিং ফর পিন স্টেটে। এখানে কি অ্যাকশন হলো খেয়াল করেন, কার্ড সোয়াইপ। আপনি কিন্তু চাইলে ইনিশিয়াল স্টেটের ট্রানজিশনেও দিতে পারেন অ্যাকশন, নো প্রবলেম। আপনারা একদম ইনিশিয়ালি কিছু সোয়াইপ করলেন, কার্ডটা সোয়াইপ করলেন, সো দিস ইজ অ্যান অ্যাক্টিভিটি। সো এটা আমার প্রথম ট্রানজিশনে আসলো। দেন হচ্ছে সে কোন স্টেটে যাবে, সে ওয়েটিং ফর পিন স্টেটে চলে যাবে। মানে কার্ডটা যখন সোয়াইপ করা হয় কোনো এটিএম এ সিস্টেমে, তখন হচ্ছে সে ওয়েট করে পিনের জন্য, পিন না দেওয়া পর্যন্ত সে অন্য কোনো কাজ করবে না। সো ওয়েটিং ফর পিন হচ্ছে একটা স্টেট, এটা কিন্তু কোনো ভার্ব ফ্রেজ না, এটা ওয়েটিং ফর পিন কিন্তু হচ্ছে একটা নাউন বুঝাচ্ছে। মানে ওয়েটিং ফর পিন হলো একটা স্টেট কে বোঝানো হচ্ছে, সে একটা ওয়েটিং স্টেটে আছে। ওয়েট যখন বলা হবে কোন একটা সিস্টেম অ্যানালিসিস এন্ড ডিজাইন ডায়াগ্রাম স্টেট ডায়াগ্রামের কোনো জায়গায় যদি ওয়েট কথাটা দেখেন, ওয়েটিং অর সামথিং, তাহলে বুঝাবে যে এটা একটা কোনো স্টেট, সে এখন কোন একটা স্টেটে আছে। দিস ইজ নট অ্যান অ্যাক্টিভিটি, বিকজ ওয়েট করার সময় আপনি কোনো অ্যাকশন করছেন না, আপনি একটা সার্টেন স্টেটে আছেন, আপনি ওয়েটিং স্টেটে আছেন। সো ওয়েটিং ফর পিন ইজ আ স্টেট। আফটার ইউ মানে ওয়েট ফর পিন, আফটার দ্যাট হোয়াট ডু ইউ ডু, আপনি পিন এন্টার করতে পারবেন। সো ওয়ান্স ইউ এন্টার দ্য পিন, এরপর সে কোন স্টেটে যাবে, আপনি পিন এন্টার করলেন ওয়েটিং ফর পিনের পরে, দেন ইট উইল গো টু দ্য পিন ভেরিফিকেশন স্টেট। মানে এই স্টেটে গিয়ে হচ্ছে গিয়ে সে এখন পিনটাকে ভেরিফাই করবে, এমন একটা স্টেটে আছে যেখানে ভেরিফিকেশনের কাজটা হবে অর সামথিং। সো তখন হলো গিয়ে আপনার পিনের ওই ভেরিফিকেশনের টাস্কটা করা হবে, অ্যাক্টিভিটিটা করা হবে। আফটার ইউ এন্টার দ্য পিন, এটা পিন ভেরিফিকেশনের স্টেটে চলে গেল, দেন সেই অথেন্টিকেশন বা ভেরিফিকেশনের কাজটা করা হবে অ্যাক্টিভিটিটা মানে কোন একটা ট্রানজিশন দিয়ে। দেন আমি চলে গেলাম ফাইনাল স্টেটটা হচ্ছে আইডেন্টিফাইড, মানে ইউজার এখন আইডেন্টিফাই হয়ে গেল, এমন একটা স্টেট আছে। হাউএভার যদি এমন হতো যে পিন এন্টার করার পরে পিন ভেরিফিকেশনের পরে যদি পিন রিজেক্ট করা হয়ে যেত, তাহলে এখানে আরেকটা ট্রানজিশন দিয়ে ওয়েটিং ফর পিনে ব্যাক করতে। অ্যাকচুয়ালি পিন ভেরিফিকেশন স্টেটে আমি যদি লাইক ভুল পিন দিতাম অথবা এমন কিছু, মানে এখানে পিনটা এন্টার করা হয়েছে, সেই পিনটা ভেরিফিকেশন একটা স্টেট আছে। সো এমন একটা স্টেটে হচ্ছে গিয়ে পিন অথেন্টিকেশন যখন হচ্ছে, তখন হলো গিয়ে সাপোজ আমি পিনটা রিজেক্ট করা হলো আমার, তাহলে আসলে সে কোথায় ব্যাক করবে, ওয়েটিং ফর পিনে ব্যাক করবে। সো এই যে ব্যাক করার ট্রানজিশনটা, এইটা এখানে দুইটা একসাথে দেখিয়ে দেওয়া হয়েছে বাই ডিরেকশনাল অ্যারো দিয়ে। সো স্টেট ডায়াগ্রামে অ্যাকচুয়ালি বাই ডিরেকশনাল অ্যারো বুঝাবে যে লাইক কন্ডিশনটা বুঝা দিতে হবে, উপরে আপনি যেটা লিখবেন এটা বুঝাবে যে লেফট টু রাইট এর কন্ডিশনটা, আর নিচে যেটা লিখবেন সেটা বুঝাবে রাইট টু লেফট এর কন্ডিশনটা। সো ওয়েটিং ফর পিনের টাইমে আমি যদি পিন এন্টার করি তাহলে ভেরিফিকেশন স্টেটে যাবে, বাট এরপরে গিয়ে আমি যদি কোনো কারণে রিজেক্ট করতে হয় পিনটা, দেন সেটা আবার এখানে ব্যাক করবে ওয়েটিং ফর পিনে। মানে পিন এখন রিজেক্টেড, সে এখন ওয়েটিং ফর পিন স্টেটে আছে, আমাকে আবার পিন এন্টার করতে হবে। সো এটা অ্যাকচুয়ালি একটা লুপ, এই লুপটাকে বাই ডিরেকশনাল অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। আপনি এটা চাইলে একদিকে অ্যারো দিয়ে দেন অ্যারোটা এখানে ব্যাক করছে এভাবেও দিতে পারতেন। সো এটা হলো আরেকটা স্টেট ডায়াগ্রামের এক্সাম্পল। এই দুইটাই ছিল একটু
ঠিক ইয়েস বলেন। পিন ভেরিফিকেশন আর এই যে পিন অথেন্টিকেশন এই দুইটার পার্থক্য বুঝিনি। পার্থক্য হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ওয়ার্ডটার জন্য আই থিঙ্ক পার্থক্যটা হয় নাই। পিন ভেরিফিকেশন মানে হচ্ছে সাপোজ আপনার কম্পিউটারটা এখন এমন একটা স্টেটে আছে দ্যাট ইজ আস্কিং ফর ইউর পিন, সরি ওটা ওয়েটিং ফর পিনে ছিল। সো পিন আপনি যখন এন্টার করেছেন তখন হচ্ছে কি এমন একটা স্টেটে আছে যেখানে আপনার পিনটা এন্টার্ড, এখন সে ভেরিফিকেশনে এন্টার করবে, মানে ভেরিফিকেশন স্টেপে সে যাবে। মানে পিনটা এখন এন্টার করা হয়ে গেছে বাট আপনি অ্যাক্টিভিটিটা এখনো শুরু হয় নাই। মানে একটা স্টেট কখনো অ্যাক্টিভিটি বুঝায় না, সে হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেটটাকে বুঝাবে। পিন এন্টার করা আর পিন সেটা ডেটাবেসে ভেরিফাই করা, এই দুইটা অ্যাক্টিভিটির মাঝে যে স্টেটটা সেটা হচ্ছে পিন ভেরিফিকেশন স্টেট। আর পিন অথেন্টিকেশন যেটা বোঝানো হয়েছে এটা হচ্ছে অ্যাক্টিভিটিটা বোঝানো হয়েছে, যে এখন ডেটাবেস থেকে ফেচ করে সেটা বুঝতে পেরেছি। ওকে, সো এটা হলো মানে স্টেটটা আর এটা হলো সেই অ্যাকশনটা। ওকে, সো আরেকটা দেখি আমরা এক্সাম্পল স্টেট ডায়াগ্রামের। ফর এক্সাম্পল আপনি চিন্তা করেন যে একদম সিম্পলিস্টিক আমরা যত সিস্টেমস এর এক্সাম্পলস দেখেছিলাম, একটা অর্ডারিং সিস্টেম। লাইক একটা জিনিস অর্ডার করা হবে, অর্ডার পরে যখন আমি সেটাকে রিসিভ করব, লাইক অর্ডার একটা রিসিভ করা হয়েছে, মানে সামওয়ান লাইক আ কাস্টমার হ্যাজ অর্ডার্ড সামথিং ইন লাইক আ রেস্টুরেন্ট। এখন সেই রেস্টুরেন্টে সাপোজ আমি এমন একটা অ্যাপ্লিকেশন বানিয়েছি যেখানে কাস্টমার অর্ডার সেন্ড করবে এন্ড আই ক্যান লাইক ম্যানেজ অল দ্য কাইন্ডস অফ অর্ডারস ইন মাই সিস্টেম। সো এমন যদি হয় তাহলে আমি অর্ডার রিসিভ করার পর থেকে সেটা ডেলিভারি করার পর্যন্ত যে পোর্শনটুকু, সেইটার যদি একটা স্টেট ডায়াগ্রাম আঁকতে বলি তাহলে সেটা কিরকম হবে। ফর এক্সাম্পল আমি বলেছি যে ওয়ান্স অর্ডার ইজ রিসিভড দিস অর্ডার ক্যান বি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড, and once the order is accepted then এটা হলো গিয়ে this can be suppose it can go to মানে it can be partially fulfilled or fully fulfilled. সো এরকম একটা ছোট মোটামুটি সিস্টেমের একটা সাবসিস্টেম একটা পোর্শন দেওয়া আছে, এটা একটা স্টেট ডায়াগ্রাম আঁকতে হবে। তো এখানে আপনি চিন্তা করেন যে সাপোজ আপনার ইনিশিয়াল স্টেট আছে, একটা ইনিশিয়াল স্টেটের পরে অর্ডার রিসিভড, মানে একটা অর্ডার রিসিভড একটা অ্যাকশন, মানে অর্ডারটাকে রিসিভ করা হয়েছে। এখন অর্ডারটা কোন স্টেটে আছে? আনপ্রসেসড স্টেটে আছে। দ্য মোমেন্ট ইউ রিসিভ দি অর্ডার ইটস ইন অ্যান আনপ্রসেসড স্টেট, এখন এটাকে প্রসেস করা হয় নাই। সো দিস ইজ আ স্টেট হুইচ ইজ কি বলবো একটা আনপ্রসেসড স্টেট আছে। এখন সে দুইটা ডিরেকশন নিতে পারে, ইদার অর্ডার রিজেক্টেড হতে পারে বা অ্যাকসেপ্টেড হতে পারে। সো এটা আপনি ডিসিশন পয়েন্ট দিয়ে দেখাতে পারেন, অথবা আপনি ওই যে থার্ড ব্র্যাকেটে কন্ডিশন লিখে দুইটা আলাদা ডিরেকশন দেখাতে পারেন। ইদার ওয়ান অফ দ্য টু উইল বি ফাইন। সো আনপ্রসেসড অর্ডার থেকে দুইটা ডিরেকশন হতে পারে, ইদার রিজেক্টেড অথবা অ্যাকসেপ্টেড। সে আমি রিজেক্ট করলাম, তাহলে হচ্ছে গিয়ে আমার কোন স্টেটে যাবে? সে রিজেক্টেড স্টেটে যাবে। Suppose I have accepted the order, then it will go to the accepted order state. So rejected order হচ্ছে এমন একটা স্টেট যেখানে সে রিজেক্টেড অবস্থায় আছে, মানে এখন ডিসিশন হয়ে গিয়েছে, রিজেক্ট করা হয়ে গেছে, এখন এটা রিজেক্টেড, এটাকে আমি এখন ফাইনাল স্টেটে নিয়ে যেতে পারি, মানে অর্ডারটা ডেলিভার হবে না বিকজ দিস ইজ আ রিজেক্টেড অর্ডার। বাট ইফ ইট ইজ অ্যান অ্যাকসেপ্টেড অর্ডার, এখন হচ্ছে গিয়ে কি হতে পারে যে দুইটা ডিরেকশন, সাম আইটেমস আর নট অ্যাভেলেবল অ্যান্ড আরেকটা হতে পারে যে সাম আইটেমস আর অ্যাভেলেবল, মানে আইটেম সবগুলো অ্যাভেলেবল না হলে সেটা অ্যাকচুয়ালি একটা পেন্ডিং অর্ডারের স্টেটে চলে যাবে। মানে আমার একটা অর্ডার এসেছে, সাপোজ আই হ্যাভ টু লাইক গিভ ডেলিভারি অফ সাম কাইন্ড অফ প্রোডাক্ট টু দ্য কাস্টমার, বাট সেই প্রোডাক্টটা বানানোর সব হয়তো বানানোর কিছু ইনগ্রেডিয়েন্টস নাই, অথবা বানিয়ে ফেলেছি, এর মধ্যে 2-3টা প্রোডাক্টের অর্ডার করা হলো, 2টা আমার কাছে আছে দেওয়ার মধ্যে, একটা নাই। তো তাহলে কি সেটা তো আমি তখনই সেন্ড অফ করবো না, আমি তো এটা পেন্ডিং অবস্থায় রাখবো। সো সাম আইটেমস আর নট অ্যাভেলেবল, তাহলে হচ্ছে গিয়ে সে একটা স্টেটে যাবে। আর সাম আইটেমস আর অ্যাভেলেবল, মানে আইটেমস অ্যাভেলেবল, তাহলে সে হচ্ছে গিয়ে সেটাকে ডেলিভার করবে। সো সাম আইটেমস আর নট অ্যাভেলেবল হলে ইট উইল গো টু দ্য পেন্ডিং অর্ডার স্টেট, আর সাম আইটেমস আর অ্যাভেলেবল যদি হয়ে যায় দেন ইট উইল গো টু দ্য ফুলফিলড অর্ডার স্টেট। এখন যখন যে পেন্ডিং অর্ডারে থাকবে, সাপোজ তার 2 out of 3 প্রোডাক্টস ছিল, দ্যাটস ওয়াই ইট ইজ ইন দ্য পেন্ডিং স্টেট, বাট দেন থার্ড ওই আইটেমটাও তার কাছে অ্যাভেলেবল হয়ে গেল, তাহলে তো সেটাকে ফুলফিল করে দিতে পারবে। সো পেন্ডিং অর্ডার থেকে একটা ডিরেকশন যাবে টুয়ার্ডস দ্য ফুলফিল অর্ডার, যেখানে থাকবে যে অল আইটেমস আর অ্যাভেলেবল। এখন নতুন সাপ্লাই আসছে, অল আইটেমস আর অ্যাভেলেবল, এখন হচ্ছে গিয়ে এটা ফুলফিলড অর্ডারে পাঠিয়ে দেওয়া যাবে এটা ট্রানজিশনটা। সো পেন্ডিং অর্ডার থেকে চলে গেল স্টেটে, ফুলফিল অর্ডারের স্টেটে। সো একবার ফুলফিল হয়ে গেল, ডেলিভারি হয়ে গেছে, তার মানে এরপরে হলো আমি এটা এন্ড স্টেটে চলে যেতে পারবো। সো এটা হচ্ছে যে একটা সিম্পল অর্ডার প্রসেসিং এর একটা এক্সাম্পল। তো আমরা যেটা করতে পারি, আমরা নেক্সট দিন আরো সিনারিও দিব, আমি আপনাদেরকে প্র্যাকটিস করতে, আপনারা ক্লাসে প্র্যাকটিস করতে পারেন, সেটা আমরা নেক্সট দিন হয়তো দেখবো।
আমরা হচ্ছে আজকে আরেকটা, হ্যাঁ বলো। ম্যাম, যেসব ই কমার্স সিস্টেমে অনেক লেট হয় ডেলিভারি দিতে, মানে তাদের ক্ষেত্রে বলা যায় যে অর্ডারটা একসেপ্ট হওয়ার পর মানে পেন্ডিং স্টেটে থাকে, তারপর হ্যাঁ, অনেকদিন পর ফুলফিল করে। ইয়েস, এক্স্যাক্টলি, পেন্ডিং সিটে থাকে। ওকে, সো এটা কিন্তু খুবই ছোট একটা জিনিস। স্টেট ডায়াগ্রামের আসলে কনসেপ্টটা ভেরি স্মল। এটা আপনার ক্লাস ডায়াগ্রাম সিআরসির সাথে ইজিলি দিতে পারবেন সিটিতে। আমরা দেখি এটার প্র্যাকটিস আরো করবো না নেক্সট দিন। আজকে আরেকটা যেটা ডায়াগ্রাম দেখার কথা সেটা হচ্ছে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম। এটা আপনাদের সিটিতে থাকবে না, বাট ফাইনালের সিলেবাসে থাকবে ডিপ্লয়মেন্টটা। ডিপ্লয়মেন্ট শুরু করার আগে আপনি একটা 5 মিনিটস ব্রেক নিতে পারেন, সিন্স আমরা নতুন টপিক স্টার্ট করছি। আচ্ছা, আপনাদের কি এই মানডেতে একটা মেকআপ আছে তাই না? স্যাটারডে, সানডে, মানডে, মানে 13 তারিখে আপনাদের ক্লাসে একটা মেকআপ আছে মনে হয়। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম স্টার্ট করতে পারি।
সো এটা হচ্ছে আপনাদের সেকেন্ড লাস্ট ডায়াগ্রাম। আরেকটা ডায়াগ্রাম আছে সিকোয়েন্স ডায়াগ্রাম, আমরা নেক্সট উইকে দেখবো সিকোয়েন্স ডায়াগ্রাম। সো ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম যেটা, এটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি শোজ দ্য এক্সিকিউশন আর্কিটেকচার। এটা ইজ অন্য সব ডায়াগ্রাম থেকে ডিফারেন্ট। অন্য সবগুলো আমরা সিস্টেমের মধ্যে সফটওয়্যার নিয়ে কাজ করছিলাম, ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামে আসলে হার্ডওয়্যারের কনসেপ্টটা চলে আসে, যে কোন হার্ডওয়্যারে আসলে আমি কিভাবে ডিপ্লয় করবো, এই মানে ডিফারেন্ট ডিভাইসেস এর কনসেপ্টটাও আসলে আমাদেরকে নিয়ে আসতে হবে ডায়াগ্রামটা। So what is a deployment diagram? Basically, it is a diagram that shows the execution architecture. মানে আপনি যে একটা কোড কে এক্সিকিউট করবেন বা the system কে এক্সিকিউট করবেন, এইটার আর্কিটেকচারটা দেখায়। আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে, রাইট? ডেপ্লয়মেন্ট ডায়াগ্রামের। ইয়েস ম্যাম। Okay. So this actually shows the hardware or software execution environments. মানে it will show both the hardware device and also the environment of the software. হার্ডওয়্যারের মধ্যে আপনি কোন এনভায়রনমেন্টে অ্যাকচুয়ালি এক্সিকিউট করতে চাচ্ছেন সেটা দেখাতে হবে, অ্যান্ড দ্য মিডলওয়্যার কানেক্টিং দ্যাম। মানে সেই হার্ডওয়্যার সফটওয়্যার আসলে আপনি কোনো কম্পোনেন্টে নাকি আর্টিফ্যাক্টে রেখেছেন, কম্পোনেন্ট আর্টিফ্যাক্টে কি, এটা আমি আরো এক্সপ্লেইন করবো পরে। ইউজ টু ভিজুয়ালাইজ দ্য ফিজিক্যাল হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার অফ আ সিস্টেম। সো আমরা একটা সিস্টেমের ফিজিক্যাল হার্ডওয়্যার অ্যান্ড সেটার সফটওয়্যার কি কি আছে সেটার একটা সম্পর্কে একটা আইডিয়া পাই, এন্ড তারা আসলে কিভাবে কানেক্টেড, ওয়ান ডিভাইস হাউ ইট ইজ গোইং টু বি কানেক্টেড টু অ্যানাদার। আমার ডিফারেন্ট এজেন্টস রাখলে সেই এজেন্ট গুলা কিভাবে কানেক্টেড হবে সেটার একটা ডেমনস্ট্রেশন হচ্ছে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম। সো ওয়াই ডু উই এক্স্যাক্টলি ইউজ ইট? বিকজ ইট শোজ দ্য হার্ডওয়্যার টপোলজি অফ দ্য সিস্টেম। সো আপনারা নেটওয়ার্কিং কোর্স যদি করে থাকেন অথবা এনি আদার কাইন্ড অফ কোর্সেস যেখানে হার্ডওয়্যার এর টপোলজি সম্পর্কে আইডিয়া এসেছে, তাহলে আপনাদের এটা জানার কথা যে আমরা যে কোনো সিস্টেম, সেটা ডিস্ট্রিবিউটেড হোক বা যেটাই হোক, আমরা অনেকগুলো কম্পিউটার্স বা অনেকগুলো ডিভাইসেস যদি কানেক্ট করতে চাই, তাহলে এমন তো নট নেসেসারি যে সবাই সবার সাথে কানেক্টেড থাকবে। ইট ক্যান হ্যাপেন দ্যাট ডিভাইস 1 ইজ কানেক্টেড টু ডিভাইস 2, ডিভাইস 2 ইজ কানেক্টেড টু ডিভাইস 3, এক্সেট্রা। ইন দ্যাট কেস এই যে কে কার সাথে কানেক্টেড, এটাকেই বলা হয় হচ্ছে টপোলজি, হার্ডওয়্যার টপোলজি। সো পুরো সিস্টেমে কোন হার্ডওয়্যার কার সাথে কানেক্টেড কিভাবে, সেইটার টপোলজিটাই আমরা বুঝতে পারি। Moreover, it can make us understand how the system will be physically deployed on a hardware. So, সিস্টেমটা কিভাবে আসলে ডিপ্লয় করা হবে এইটার সম্পর্কে আমরা আইডিয়া পাই। আমরা সফটওয়্যার এন্ড হার্ডওয়্যারের মধ্যে লিঙ্কটা বুঝতে পারি। So this is basically why we use deployment diagrams, because it provides us these benefits. এখন এই ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামে we have various elements. সো এর মধ্যে মেইন যেই এলিমেন্টস গুলো সেগুলো হচ্ছে এটা, এর মধ্যে সবগুলো আসলে সামটাইমস লাগে না আমাদের করতে, এস্টাবলিশ করতে, মানে একটা ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম আঁকতে। লাইক নোডস, আর্টিফ্যাক্টস, কমিউনিকেশন, অ্যাসোসিয়েশন, কম্পোনেন্ট, ডিপেন্ডেন্সি, ইন্টারফেস, স্টেরিওটাইপ, অনেক এলিমেন্টস আছে। বাট আপনারা যখন ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম আঁকতে যাবেন তখন দেখবেন যে এটার মধ্যে লিমিটেড কিছু এলিমেন্টস লাগছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলা সেগুলো আমি একটু ডিটেইলসে ডিসক্রাইব করছি। For example, nodes, which is actually the primary and the most important element of the first element of a deployment diagram. এর মধ্যে আর কি সব কাজ হবে, কোড বলি, কম্পোনেন্ট, আর্টিফ্যাক্ট যাই বলি না কেন, সবকিছুই নোডের মধ্যে হবে। So a node is basically a hardware or a software element. মানে একটা হার্ডওয়্যারও ডিভাইসও হতে পারে, or it also could be a software environment like a web server or a web browser. So এমন কিছুও হতে পারে। নোডটাকে আমরা কিভাবে আঁকি, আমরা একটা কিউবের মতন করে আঁকি, আমরা 3D স্ট্রাকচারে নোডকে দেখাই বোঝানোর জন্য যে এটা ইদার একটা ডিভাইস অথবা সফটওয়্যার সিস্টেম যেটার মধ্যে আসলে আমরা ডিফারেন্ট কোডস রাখবো or anything of that sort. So the nodes must actually be drawn in a 3D structure. এভাবে আঁকতে হবে। অথবা আরেকটা টেকনিক আছে নোড আঁকার, সেটা হচ্ছে আপনি নর্মাল বক্সে লিখে দিতে পারেন, বা তাহলে এই ছোট একটা কিউব রাইট হ্যান্ড সাইডে টপ রাইটে লিখে দিতে হবে। ফর এক্সাম্পল এই যে লাইক দিস। সো আপনি চাইলে একটা বক্স এঁকে তার একদম টপ রাইটে হচ্ছে কি একটা 3D স্ট্রাকচার রেখে দিলেও বুঝতে পারবো যে দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ নোড। তো দিস ইজ ওয়ান ওয়ে অফ ড্রয়িং আ নোড, অর ইউ কুড অলসো ডু দিস। এই যে আমরা একটা 3D শেপে নোড আঁকতে পারি। সো এখানে যে নোডটা থাকবে সেটা হলো, এখানে যেই ইয়েটা থাকবে নোডটা হলো, সেটা হলো একটা ডিভাইস হতে পারে, or it can be any software component. So it is a software or hardware element which executes components. Components কি? Components হচ্ছে লাইক একটা ক্লাস, আপনার কোডের একটা ক্লাস, that can be a component. এই একটা কম্পোনেন্ট অথবা ক্লাসের কিছু কম্বিনেশন যারা মিলে একটা প্যাকেজ, মানে এনিথিং লাইক দ্যাট।
সো সবাই মিলে একটা ফাইল বানাচ্ছে, সো ফাইলের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টস হচ্ছে একটা কম্পোনেন্টস। সো এই কম্পোনেন্ট গুলাকে অ্যাকচুয়ালি এক্সিকিউট করা হয়, লাইক কোডকে এক্সিকিউট করা হয়, তারা সবাই আসলে কম্পোনেন্ট। তো সেটা কোথায় এক্সিকিউট করা হয়? নোডের মধ্যে। তো নোড হচ্ছে গিয়ে the first most important element of a deployment diagram. But they can also be of two types. এতক্ষণ আপনাদের বুঝে ফেলার কথা যে কোন দুই টাইপের হতে পারে, একটা সফটওয়্যার একটা হার্ডওয়্যার। সিম্পল। সো লেটস সি হার্ডওয়্যার লাইক একটা ডিভাইস নোড, এটাকে ডিভাইস নোড বলা হয়। ইফ ইউ হ্যাভ আ নোড, যেটা আর কি আমি হার্ডওয়্যারের কনসেপ্ট থেকে বলছি, তাহলে ইট ইজ নোন অ্যাজ আ ডিভাইস নোড। কম্পিউটিং রিসোর্সেস উইথ প্রসেসিং ক্যাপাবিলিটিস, ফর এক্সাম্পল পিসি, ল্যাপটপ, মোবাইল ফোন, এগুলো সবই আসলে নোড। লাইক একটা পিসি কে আমি নোট বলবো, একটা ল্যাপটপকে আমি নোট বলবো, মোবাইল ফোনকে আমি নোট বলবো, সুপার কম্পিউটার হোক যাই হোক, আমি সবাইকে নোট বলবো। সো অল অফ দিস আর ডিভাইস নোডস। And the other kind of node is execution environment nodes or EEN. এটা হচ্ছে আপনি আপনার কোডটা কোথায় এক্সিকিউট করবেন আপনার ওই হার্ডওয়্যারের মধ্যে, সেইটাকে বলা হয় execution environment nodes. This is any computer system that resides within a device node. So ডিভাইসের মধ্যে থাকে এমন কোনো এক্সিকিউশন এনভায়রনমেন্ট নোডকেও আসলে আমরা নোড বলছি। সো এমন না যে আপনার কোয়েশ্চেনে যদি বলে দেয় আপনি এক্সিকিউশন এনভায়রনমেন্ট নোডটা দেখান, আপনাকে যে তাকে একটা হার্ডওয়্যারের মধ্যে জোর করে বসাতে হবে তেমন না। আপনি সিম্পলি ইন্ডিপেন্ডেন্টলি একটা এক্সিকিউশন এনভায়রনমেন্ট নোডও আঁকতে পারবেন। তাকে যে অবশ্যই একটা ডিভাইসের মধ্যে একে দেখাতে হবে নট ট্রু, আপনি এটাকে একটা ডিভাইস হিসাবে আঁকতে পারবেন। সো any computer system that actually resides within a device node is an EEN. তো এটা আসলে কি হতে পারে? ওই যে অপারেটিং সিস্টেম হতে পারে, JVM হতে পারে, or any other servlet container হতে পারে, like all kinds of software যেটার মধ্যে আপনি এক্সিকিউট করবেন আপনার কোড অথবা সিস্টেম। তো যখন আমরা ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামস আঁকবো, we will see that inside the diagrams, usually even if these are execution environment nodes, you will see the word device written on top. Don't get confused that this is a hardware. হার্ডওয়্যার সফটওয়্যার দুজনের কেসে আসলে ডিভাইস লেখা থাকে, সে ডিভাইস নোডই হোক না কেন, সে ইএনই হোক না কেন। আপনি দেখবেন যে ওয়েব ব্রাউজারের উপরেও লেখা ডিভাইস। সো ইদার ওয়ে নোডকে ইউজুয়ালি উপরে ডিভাইস লেখা হয়। তো এটাতে কেউ কনফিউজড হবেন না যে এটা কি আসলে হার্ডওয়্যার বোঝালো নাকি সফটওয়্যার বোঝালো, দুইটাই হতে পারে। এরপরে আমরা আসি আর্টিফ্যাক্টস এন্ড কম্পোনেন্টস। হোয়াট ইজ অ্যান আর্টিফ্যাক্ট? আর্টিফ্যাক্ট ইজ বেসিক্যালি কনক্রিট এলিমেন্টস। আপনি ডেভেলপমেন্ট যে করেছেন আপনার সিস্টেমটার, সেইটা কনক্রিট এলিমেন্ট, লাইক একটা ফাইল, একটা HTML ফাইল বলি, একটা CSS ফাইল বলি, একটা এনি ফাইল, একটা জার ফাইলও বলতে পারি, একটা এক্সিকিউটেবল ফাইলও বলতে পারি, এনি কাইন্ড অফ ফাইলস ইন দ্য সিস্টেম যেগুলা হলো গিয়ে ডেভেলপমেন্ট প্রসেসের পরে একটা কনক্রিট এলিমেন্ট ক্রিয়েট হলো। এটার ডিভিশন না, মানে একটা ফাইলের মধ্যে তো সাপোজ মাল্টিপল ক্লাস, মাল্টিপল ডেটা থাকতে পারে। দিজ আর নট ইন্ডিভিজুয়ালি আর্টিফ্যাক্টস। আর্টিফ্যাক্টস হচ্ছে এটার সবগুলোর কম্বিনেশনে যদি আমি একটা ফাইল বলি যে এটা একটা এক্সটেনশন আছে ডট জার ডট সামথিং, সো ওই ফাইলটা হবে হচ্ছে একটা কম্পোনেন্ট, লাইক এক্সিকিউটেবল ফাইল অথবা লাইব্রেরি ফাংশনস, লাইব্রেরিজ। সো আপনি যদি একটা সার্টেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, সেখানে আপনি ডিফারেন্ট লাইব্রেরিজ ইউজ করতে পারেন। সো একটা লাইব্রেরি অলসো ক্যান বি অ্যান আর্টিফ্যাক্ট। সো আর্টিফ্যাক্টস ক্যান বি লাইব্রেরিজ অর এক্সিকিউটেবল ফাইলস। হাউ ডু ইউ রিপ্রেজেন্ট আর্টিফ্যাক্টস? এই যে একটা বক্সের মধ্যে আর্টিফ্যাক্টের একটা নামটা থাকে, বাট টপ রাইটে এমন একটা সিম্বল দিতে হয়, ইদার দিস অথবা এমন সিম্বলের মধ্যে আপনি ডিরেক্ট লিখতে পারেন। ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামে সবার জন্য এটা কমন যে আপনি ইদার একটা বক্সের মধ্যে লিখে টপ রাইটে সেটার সিম্বল দিয়ে দিতে পারেন, অথবা আপনি সেই সিম্বলের মধ্যে ডিরেক্টলি আঁকতে পারেন। লাইক আপনি চাইলে এই আর্টিফ্যাক্টের মধ্যেও ডিরেক্টলি লিখতে পারবেন। সো আর্টিফ্যাক্ট হচ্ছে কি? এটা দিস ইজ an executable file or library etc. Then what is component? Components are very similar to artifacts, but the difference is that usually artifacts are manifested by components. Components are manifested by artifacts. মানে হলো যে একটা আর্টিফ্যাক্টের মধ্যে আমি ডিফারেন্ট কম্পোনেন্টস কে রিপ্রেজেন্ট করি। লাইক এই যে একটা বিশাল ফাইলের মধ্যে আমি অনেকগুলা ক্লাস লিখতে পারি, অনেকগুলা ডেটা রিপ্রেজেন্ট করতে পারি, অনেকগুলা প্রসিডিওর লিখতে পারি, এরা সবাই হলো কম্পোনেন্টস। এন্ড আর্টিফ্যাক্ট হচ্ছে কি? সেই সবগুলোর কম্বিনেশন একটা ফাইল অথবা একটা লাইব্রেরি এক্সেট্রা। সো হাউ ডু ইউ রিপ্রেজেন্ট দিস কম্পোনেন্টস? লাইক একটা ফাইল, একটা সাব ফাইল বা একটা সাব পোর্শন অফ দ্যাট ফাইল, সেগুলো হচ্ছে এইভাবে কম্পোনেন্ট, এই সিম্বলটা দিয়ে দেয়া হয়। এটা সিমিলারলি আপনি এই বক্সের মধ্যে টপ রাইট কর্নারে কম্পোনেন্টের সিম্বল দিতে পারেন। What about communication association? Like if two nodes interact with each other, then there will be a communication association between them. For example, একটা সার্ভার একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবে, তাহলে
এই দুইটা নোডের মধ্যে আমরা একটা লাইন দিয়ে দিব কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের। ইন ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামস ইউজুয়ালি ইউ ডোন্ট হ্যাভ টু গিভ এনি অ্যারো সিম্বল, অ্যারো হেড, জাস্ট ডিরেক্টলি একটা অ্যাসোসিয়েশন আছে, সো অ্যাসোসিয়েশন দিয়ে দিলেই হবে। একটা লাইন কানেক্ট করে দিলাম, তার মানে হলো এই দুইটা নোডের মধ্যে একটা কানেকশন আছে। It is given by a solid line and it represents the communication between the nodes. So this is known as the communication association. এইটা একটা অপশনাল স্টেপ, ডিপ্লয়মেন্ট স্পেসিফিকেশন। লাইক আপনি হচ্ছে গিয়ে কিভাবে আর্টিফ্যাক্ট গুলোকে ডিপ্লয় করলেন নোডে, লাইক সেটা কি টেক্সট ফাইলে আছে, এক্সএমএল ডকুমেন্টস আছে নাকি এক্সেট্রা, সেটা দিয়ে এখানে দিতে পারেন। লাইক ফাইলের নামটা, দেন তার সে কোন টাইপের ফাইল, এক্সএমএল ফাইল এক্সেট্রা, এভাবে ডিপ্লয়মেন্ট স্পেসিফিকেশন দিতে পারা যায়। বাট এটাও একটা অপশনাল স্টেপ ইন ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামস। So how do you exactly draw these diagrams? What are the guidelines of it? The first thing is you have to identify the scope of the system. Like সিস্টেমটার স্কোপটা কত বড়, সেটা কয়টা হার্ডওয়্যারকে কম্প্রাইজ করতে পারে। লাইক আপনি হচ্ছে গিয়ে একটা সার্ভার ক্লায়েন্ট সিস্টেম বানালেন, অবশ্যই এটা আপনি এমন একটা সিস্টেমে রাখবেন না যেটা একটা সিঙ্গেল কম্পিউটারে হয়ে যাচ্ছে। অফকোর্স ইউ উইল ওয়ান্ট টু কিপ সেপারেট সার্ভার্স অ্যান্ড ক্লায়েন্টস। Yes, it's true that you can keep server client in the same system. এটা অ্যাকচুয়ালি আপনারা দেখে আসছেন, আপনাদের সেই ওওপি কোর্সে হয়তো দেখে আসছেন। বাট মানে রিয়েল লাইফ সিনারিওতে আসলে সার্ভার ক্লায়েন্ট তারা কখনো এক পিসিতে তো থাকে না। ইউজুয়ালি they are distributed among different computers. So in that case আপনার সেই স্কোপটা বুঝতে হবে যে এরকম কয়টা সার্ভারের সাথে কয়টা এরকম ক্লায়েন্ট কানেকশন দিয়ে আমি আমার একটা সিস্টেম বানাবো, তাদের মধ্যে কিরকম হবে কানেকশনটা। সো এটা ফার্স্টে আমার আইডেন্টিফাই করতে হবে। The second thing is you have to identify the limitations of physical hardware. ফর এক্সাম্পল আপনার হার্ডওয়্যার একটা কাজ যদি না হয়, সেটা আর কি কোন বড় হার্ডওয়্যারে আপনি পরে করতে পারেন, অর এনিথিং লাইক দিস, এটা আপনাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে এই কাজটা কি আপনার হার্ডওয়্যারে করা যায়, না গেলে তো আসলে আপনি এটা ডিপ্লয় করতে পারবেন না। লাইক আপনি একটা ওয়েব সার্ভার আপনি রাখতে চাচ্ছেন, বাট এটা আপনার হার্ডওয়্যারের সাথে কম্প্যাটেবল না, দেন ইউ ক্যানট ডিপ্লয় ইট। সো this is also something that has to be done in direct system analysis and design. আমরা তো আসলে এখানে হার্ডওয়্যার নিয়ে কাজ করছি না, বাট আপনারা লাইক প্রজেক্ট করছেন, মানে অ্যাটলিস্ট ডায়াগ্রামস তো বানাচ্ছেন একসাথে গ্রুপে মিলে। তো যখন আপনারা কোন একটা প্রজেক্ট করতে যাবেন, অবশ্যই সেটার হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি নিয়ে চিন্তা করতে হয়। ইফ আই ডোন্ট হ্যাভ দ্য প্রসেসিং পাওয়ার ফর দ্য সিস্টেম দ্যাট আই ওয়ান্ট টু মেক, দেন there is no way I can deploy it in my system. Or at least আমার টার্গেট যদি থাকে যে আমি এই ধরনের সিস্টেমের জন্য করতে চাই, লাইক আমি কোন টাইপের হার্ডওয়্যারের জন্য এটা বিল্ড করতে চাই, সেটা আমার আগে জানতে হবে। সেই হার্ডওয়্যারের লিমিটেশন সম্পর্কে আমার জানতে হবে। দেন আইডেন্টিফাই দ্য ডিস্ট্রিবিউশন আর্কিটেকচার। মানে এটা কি একটা মানে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেক্ট হবে, এটা কি টিয়ার 1 টিয়ার 2 আর্কিটেকচার হবে, এক্সেট্রা হবে। আমরা টাইম পেলে আমরা আর্কিটেকচার নিয়ে আরো ডিটেইল ইনশাআল্লাহ পড়বো সামনে, যে এটা কি টিয়ার 1 টিয়ার 2 ক্লায়েন্ট সার্ভার হবে, এটা কি এমভিপি প্যাটার্ন হবে না কি হবে এক্স্যাক্টলি। সো এমভিসি প্যাটার্ন হবে না কি হবে এক্স্যাক্টলি। সো ডিফারেন্ট কাইন্ডস অফ ডিস্ট্রিবিউশন আর্কিটেকচারও হচ্ছে গিয়ে আমাদের চিন্তা মানে আইডেন্টিফাই করতে হয়। দেন উই হ্যাভ টু সি ইফ অল নোডস হ্যাভ বিন আইডেন্টিফাইড, মানে যেসব নোডস হচ্ছে গিয়ে লাগবে সেগুলো হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, তারপরে হলো নোড আইডেন্টিফিকেশনের পরে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য কানেকশনস বিটুইন দ্যাম অ্যান্ড দেন চেক ইফ অল কম্পোনেন্টস হ্যাভ বিন আইডেন্টিফাইড। তো তাদের মধ্যে কানেকশন বের করে এরপরে হচ্ছে গিয়ে আমাদের ভেরিফাই করতে হবে যে কম্পোনেন্ট গুলা কি আইডেন্টিফাই করা হয়েছে নাকি না। সো আমরা একটা এক্সাম্পল দেখি একটা সিম্পল ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামের। লাইক আপনার একটা ওয়েবসাইট ডিপ্লয় করতে হচ্ছে একটা ওয়েব সার্ভারে। আচ্ছা, পিডিএম মিনস প্রোডাক্ট ডেটা অ্যাকুইজিশন, এটা অনেক দেখা যায় আর কি ইয়েতে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামসে। এটা একটা এজেন্ট, সো এটা এরকম কিছু থাকলে কোয়েশ্চনে বলে দেওয়া থাকবে। বাট একটু খেয়াল করেন যে কোনো নোডের উপর আসলে ডিভাইস লেখা। Although this is a web server is not a hardware. এটা কিন্তু ডিভাইস না, এটা একটা ইএন। বাট তবুও ইএন হলেও এটা আসলে উপরে ডিভাইস। আপনারা চাইলে উপরে ইএন লিখে দিলেও প্রবলেম নাই, ইএনও লিখতে পারেন, ডিভাইসও লিখতে পারেন, বাট ডিভাইস লিখলেও সমস্যা হবে না। মানে ডিভাইস বলতেও আসলে ইএনও বোঝানো হয়, সো ইট ওন্ট বি আ প্রবলেম। এনিওয়ে, তো দিস ইজ আ নোড which actually represents the web server. আপনি একটা সার্ভার ক্লায়েন্ট সিস্টেম বানাতে চাচ্ছেন। ওয়েব সার্ভার থাকে, অ্যাপ্লিকেশন সার্ভার থাকে, দিস টু আর ডিফারেন্ট। ওয়েব সার্ভার হচ্ছে ওই যে একটা মানে আপনার ওয়েবসাইটের জন্য যেসব ডিরেক্ট আপনার লাইক আপনার ব্রাউজারের সাথে যেটা ডিরেক্টলি কানেক্ট করবে, সেটা হচ্ছে গিয়ে সাপোজ আমরা ওয়েব সার্ভার। বাট এরপরে হলো কি যেটা ডেটাবেস সার্ভার বা এক্সেট্রা এটার সাথে কানেক্ট করবে, এদের মধ্যে একটা ইন্টারমিডিয়েট অ্যাপ্লিকেশন সার্ভারও থাকে। সো এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন সার্ভারটা। তো একটু খেয়াল করেন যে এখানে নোড গুলা সব ডিভাইস দিয়ে রিপ্রেজেন্ট করা, এন্ড অল অফ দিস রিপ্রেজেন্ট ডিফারেন্ট ডিভাইসেস অর এক্সিকিউশন
environments like database server, application server, web server. All of these are agents or EENs. এগুলোর মধ্যে you have different artifacts. আর্টিফ্যাক্ট গুলো এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আর্টিফ্যাক্ট লিখে দেওয়া আছে বোঝানোর জন্য আর ক্লিয়ারলি। এটা লিখতে কেন বলা হয়? বিকজ আপনারা তো হাতে লিখে দিবেন, যদি ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম আঁকতে হয় হাতে একে যদি দিতে চান তাহলে সাপোজ এটা অনেক ছোট হয়ে গিয়েছে, সিম্বলটা বোঝা যাচ্ছে না, সো ইন দ্যাট কেস আপনারা অ্যাঙ্গেল ব্র্যাকেটে আর্টিফ্যাক্ট লিখে দিবেন, তাহলে ক্লিয়ার হবে যে এটা একটা আর্টিফ্যাক্ট। তো আর্টিফ্যাক্ট আমি কি বলেছিলাম যে আর্টিফ্যাক্ট হচ্ছে গিয়ে সাপোজ দিস ক্যান বি এক্সিকিউটেবল ফাইলস অর লাইব্রেরিজ এক্সেট্রা। সো সাপোজ একটা ims.jar ফাইল, অথবা আপনি যে ওয়েবসাইটের মধ্যে আপনি একটা ওয়েবসাইট যে বানাচ্ছেন, ওয়েবসাইটের জন্য আপনি তো অনেক ওয়েব পেজেস বানাবেন, এই ওয়েব পেজেস যে বানাচ্ছেন একটা ওয়েব পেজেস তার একটা ফাইল রিপ্রেজেন্ট করে। সো অল অফ দিস আর অ্যাকচুয়ালি আর্টিফ্যাক্টস। তারপর এখানে দেখানো হচ্ছে যে সাপোজ orm.jar, দিস ইজ অ্যান আর্টিফ্যাক্ট। তারপর ims.jar, এগুলো হচ্ছে অবজেক্ট রিলেশন অবজেক্ট রিলেশন মডেল মোস্ট প্রবাবলি এরকম জিনিস। তারপর IMS হচ্ছে কি ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম। সো এগুলোর এত ডিটেলস এখন আমাদেরকে জানতে হবে না। এটা মানে আসল কথা হচ্ছে একটা কোনো জার ফাইল বা যে কোনো এক্সিকিউটেবল ফাইল, exe অর কোনো জার ফাইল অর এনি ফাইল ফর দ্যাট ম্যাটার, যে কোডটা আপনি এক্সিকিউট করবেন, এই সব ফাইল অথবা ওয়েবসাইট যে বানাচ্ছেন ওয়েব পেজেস দিয়ে, অল অফ দিস আর আর্টিফ্যাক্টস। তো আর্টিফ্যাক্ট গুলো হচ্ছে গিয়ে নোডের ভিতরে থাকবে। অ্যান্ড প্লিজ নোটিস সামথিং, যে আমরা আসলে একই সাথে নোডের সাথে মাল্টিপল নোডের কানেকশন করতে পারবো, এন্ড একই নোডের মধ্যে মাল্টিপল আর্টিফ্যাক্টস কম্পোনেন্টসও প্লেস করতে পারবো, নো প্রবলেম। তারপরে হলো এখানে একটা এক্সাম্পল আছে, সাপোজ দিস ইজ আ ওয়েব সার্ভার হুইচ ইজ আ ডিভাইস, এন্ড এই ডিভাইসটা আঁকা হয়েছে অন্যভাবে, টপ রাইট কর্নারে হচ্ছে ডিভাইসের সিম্বলটা দেওয়া আছে। দেন দিস ইজ আ ডেটাবেস সার্ভার এন্ড দিস ইজ আ পিসি অফ দ্য ইউজার। সো ইউজার যে পিসিটা ইউজ করবে সেখান থেকে সে ক্লায়েন্ট থেকে সে যদি কোনো রিকোয়েস্ট পাঠায় সেটা ফার্স্টে যায় ওয়েব সার্ভারে, দেন ওয়েব সার্ভার হচ্ছে গিয়ে ডিবিএমএস সার্ভারের সাথে কমিউনিকেট করবে। এটা আপনারা এতদিনে জানেন, আপনারা ডিবিএমএস কোর্স করে আসছেন। আমরা ফার্স্টে ওয়েব সার্ভারের সাথে কমিউনিকেট করব, দেন ওয়েব সার্ভারটা হচ্ছে গিয়ে ব্যাক এন্ডে ডিবিএমএস সার্ভারের সাথে কমিউনিকেট করবে। সো দ্যাটস ওয়াই এখানে হচ্ছে গিয়ে এমন একটা কানেকশন দেওয়া আছে। এখানে যে পোর্ট 80 লেখা, এখানে সামটাইমস আমরা চাইলে এই অ্যাসোসিয়েশন এর মধ্যে প্রোটোকলটা স্পেসিফাই করে দিতে পারি। প্রোটোকল অথবা পোর্ট অথবা আইপি টাইপি এত ডিটেইলে যাওয়ার দরকার হয় না, বাট প্রোটোকল বা পোর্ট স্পেসিফাই করে দেওয়া হয় সামটাইমস, লাইক টিসিপি আইপি অথবা পোর্ট 80 এইসব। তো এগুলো যদি কিছু থাকে অবশ্যই সেগুলা কোয়েশ্চেনে থাকবে। তো ওয়েব সার্ভার এর মধ্যে হচ্ছে গিয়ে একটা আর্টিফ্যাক্ট থাকতে পারে লাইক index.php, এটা কি একটা পিএইচপি ফাইল। সো দিস ইজ অ্যান আর্টিফ্যাক্ট and this remains in the web server device. Web server communicates with the user PC. Notice here that sometimes আমরা চাইলে এই যে এই কাজটা করতে পারি, লাইক একটা EEN কে একটা ডিভাইসের মধ্যে প্লেস করতে পারি। আমি কি বলেছিলাম যে এটা কম্পালসারি না, এটা না করলেও সমস্যা নাই, মানে না করলে সমস্যা নাই বলতে এটা না যে এটা সবসময় থাকবে, মানে একটা EEN যে সবসময় একটা ডিভাইসের মধ্যে থাকবে দেখাতে হবে সেটা না। বাট যদি কোয়েশ্চেনে বলে দেয় যে হ্যাঁ এটা একটা ইউজারের পিসির মধ্যে ওয়েব ব্রাউজারে আছে, দেন ইউ হ্যাভ টু শো ইট লাইক দিস, যে একদম বাইরে একটা ডিভাইস থাকবে তার মধ্যে আপনি একটা নোড এঁকে দিলেন। সো একটা নোডের মধ্যে একটা নোড থাকতে পারে, তার মধ্যে আবার নোড থাকতে পারে, নো প্রবলেম। ইন দিস কেস ইউজার পিসি হচ্ছে একটা নোড, তার মধ্যে হচ্ছে একটা নোড আছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার ইজ অ্যান এক্সিকিউশন এনভায়রনমেন্ট। সো এখানে হচ্ছে ওই যে HTML5 প্লেয়ারের একটা আর্টিফ্যাক্ট আছে, সেই আর্টিফ্যাক্টটা হলো প্লেস করা হয়েছে এই নোডের মধ্যে। And web server সাথে কানেক্টেড হচ্ছে ডেটাবেস সার্ভার, যেটার আর্টিফ্যাক্ট হচ্ছে একটা SQL ডেটাবেস। SQL ডেটাবেসটা কিন্তু আপনাদের এখন মনে হচ্ছে এটা আর্টিফ্যাক্ট কিভাবে, বাট অ্যাকচুয়ালি দিস ডেটাবেস আর স্টোরড ইন ফাইলস ইন দ্য হার্ড ডিস্ক, তাই না? আমরা তো ডেটাবেস কোর্স করে আসছি, সো আমরা জানি যে ডেটাবেস আমরা যখন বানাই সেটা অ্যাকচুয়ালি ফাইল আকারে স্টোর হয়। মানে একটা জিনিস স্টোরেজ হচ্ছে বা এক্সিকিউট করা হবে, অবশ্যই সেগুলা আর্টিফ্যাক্টের মধ্যে পড়বে। তো এই সিমিলার ভাবে আমরা আসলে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম আরো ভেঙে ভেঙে যদি দেখি, অথবা এভাবে আমরা চাইলে আঁকতেও পারি, বাট এটা কি বোঝানোর জন্য ভেঙে দেখানো আছে। লাইক ইউজুয়ালি যেটা হয় যে কম্পোনেন্টস আর ম্যানিফেস্টেড বাই আর্টিফ্যাক্টস, এন্ড আর্টিফ্যাক্টস আর ডিপ্লয়েড অন ভার্চুয়াল প্ল্যাটফর্মস হুইচ আর অ্যাকচুয়ালি প্রেজেন্ট বা হোস্টেড বাই ফিজিক্যাল প্ল্যাটফর্মস। সো আপনারা এই সেম ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি ভেঙে ভেঙে দেখাতে পারতেন, বাট ইউজুয়ালি এটা করার দরকার নাই, বিকজ ইট উইল টেক সো মাচ টাইম, ইউ হ্যাভ টু শো দিস। বাট এইটা আর কি দেখানো হয় সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, যে আসলে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামে কি হচ্ছে। কম্পোনেন্টস আর ম্যানিফেস্টেড বাই আর্টিফ্যাক্টস, বিকজ আর্টিফ্যাক্টস এর মধ্যে হচ্ছে সে রিপ্রেজেন্ট করে কম্পোনেন্টসকে, এন্ড আর্টিফ্যাক্টস আর ডিপ্লয়েড অন দ্য এক্সিকিউশন এনভায়রনমেন্টস অর দ্য ভার্চুয়াল প্ল্যাটফর্মস এটসেট্রা।
অ্যান্ড এই ভার্চুয়াল প্ল্যাটফর্মস কিন্তু অ্যাকচুয়ালি নোড, এন্ড এই নোডগুলো আবার সেই ফিজিক্যাল প্ল্যাটফর্মের মধ্যে থাকে। সো আমরা চাইলে এই জিনিসটাকে ভাবে ব্রেক করে দেখাতে পারতাম, লাইক ইন দিস কেস আমার আর্টিফ্যাক্টটা ইজ ডিপ্লয়েড অন দ্য ওয়েব ব্রাউজার উইচ ইজ হোস্টেড বাই আ ইউজার পিসি, এভাবে ব্রেক করে দেখানো যেত। তারপরে হ্যাঁ, সো এখানে সাপোজ একটা ফিজিক্যাল প্ল্যাটফর্ম সিস্টেম 1 আছে, একটা সিস্টেম 2 আছে, যারা কন্টেইনার 1 আর 2 কে কন্টেইন করবে রেসপেক্টিভলি, যারা হলো গিয়ে ফাইল 1 আর 2 কে ডিপ্লয় করবে রেসপেক্টিভলি, এন্ড এদের মধ্যে আবার ডিফারেন্ট কম্পোনেন্টস আছে। সো ইফ ইউ ওয়ান্ট টু সাপোজ কানেক্ট টু নোডস, আপনি কি দিয়ে করবেন? অ্যাসোসিয়েশন দিয়ে করবেন। সো সেটা আর কি স্ট্রেট লাইন দিয়ে দেখানো আছে। আর আমি যেটা বলেছিলাম যে প্রোটোকল থাকতে পারে সামটাইমস, এটা অপশনাল। তারপরে হলো গিয়ে আরএমআই মানে রিমোট মেথড ইনভোকেশন, লাইক আমি যদি এই পিসি থেকে এই পিসির কোনো মেথডকে ইনভোক করতে চাই তখন ওটাকে বলা হবে আরএমআই। এনিওয়ে, সো টিসিপি/আইপি হচ্ছে প্রোটোকলস, এইটাও হলো গিয়ে নেটওয়ার্কিং এর কনসেপ্ট। সো দুইটা নোডের মধ্যে যদি আমি কোনো সার্টেন প্রোটোকল দিয়ে এটা ইমপ্লিমেন্ট করি, সেই প্রোটোকলটা এখানে মেনশন করে দিতে পারেন। তো এটা হচ্ছে গিয়ে ওই ডিপ্লয়মেন্ট ডায়াগ্রামের একটা ডিটেইলড ভার্সন। হোয়াট আর দি অ্যাপ্লিকেশনস অফ দিস ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম? মানে হোয়াট ইজ দ্য পয়েন্ট? আই মিন এটার পরে আমরা কোথায় এমপ্লয় করি বা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে গিয়ে সফটওয়্যার এলিমেন্টটা কোন হার্ডওয়্যার এলিমেন্ট দিয়ে ডিপ্লয়েড, এটা আমরা এখন দেখতে পারি, বুঝতে পারি। তারপরে হলো ইলাস্ট্রেট দ্য রান টাইম প্রসেসিং ফর হার্ডওয়্যার। সো এটা আসলে আমরা কিভাবে দেখতে পারি, মানে আমরা হচ্ছে গিয়ে টোটাল টপোলজিটা যখন বুঝবো যে লাইক এই হার্ডওয়্যার সাথে এই হার্ডওয়্যার কানেক্টেড, তখন আমরা পুরো ডায়াগ্রামের কমপ্লেক্সিটিটা বুঝতে পারি যে আসলে কোন হার্ডওয়্যারের সাথে আমরা কিভাবে কিরকম কানেকশন দিতে হয়। সো সেই কমপ্লেক্সিটিটা বোঝা যেহেতু যায়, সো আমরা একটা এস্টিমেট বের করতে পারি আমরা প্রসেসিং টাইমের নিয়ে, অ্যান্ড ওই হার্ডওয়্যার সিস্টেমের টপোলজির একটা আইডিয়া আমরা দেখতে পারি। সো এটা ছিল আমাদের ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম। তাহলে আমাদের অলমোস্ট অল ডায়াগ্রামস কমপ্লিট, আমাদের যে একটাই ডায়াগ্রাম বাকি থাকলো, which is the sequence diagram. আমরা দেখি নেক্সট উইকে আমরা সিকোয়েন্স ডায়াগ্রাম দেখবো, এন্ড আমরা নেক্সট সিটির জন্য কিছু প্র্যাকটিস করতে পারি নেক্সট উইকে। সো তাহলে হচ্ছে আপনাদের নেক্সট সিটি সিলেবাসে থাকছে সিআরসি কার্ডস, ক্লাস ডায়াগ্রাম এন্ড স্টেট ডায়াগ্রাম। আজকে যে ফার্স্ট পোর্শনটুকু পড়ালাম স্টেট, সেটা along with it ওই যে ক্লাস এন্ড সিআরসি। সেটা হচ্ছে আপনাদের সেকেন্ড লাস্ট ইভ্যালুয়েশন, এরপর একটা প্রেজেন্টেশন থাকবে, শেষ ক্লাসে থাকতে পারে সেটা, বা শেষের আগের ক্লাসে, এটার এরকম একটা প্রিপারেশন নিয়ে আমি সিলেবাসটা বলে দিব প্রেজেন্টেশনের নেক্সট উইকের মধ্যে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। ম্যাম অ্যাটেন্ডেন্সটা মিস করে ফেলেছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স মিস করলে একটু ওয়েট